আন্দোলনে অনেক ছেলেপেলে গ্রাফিতি করেছে। এর মধ্যে কিছু আওয়ামী ফ্যাসিবাদী পরিবারের ছেলেমেয়েও আছে যারা আসলে ওরা গ্রাফিতি করেছে, কিন্তু মনস্তত্ত্ব গড়ে উঠেছে ফ্যাসিবাদী পারিবারিক কাঠামোর মধ্যে। বিএনপির আন্দোলনে আপনারা বললেন না ভোটের জন্য আন্দোলন, ভাই নিজেদেরকে লজ্জা দিয়েন না। ভোটের জন্য আন্দোলনে যদি আপনারা মানুষ নামাইতে পারতেন তাহলে তো এই যে 24-এর নির্বাচনী আর হইতো না। বিএনপির মতো বড় রাজনৈতিক দল 3 দিন পরে তারাও এরকম একটা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আমার আপনারা যত বুঝাতে চান, আপনারা কি কেউ বলতে পারে এইটা বুঝলে আমি কনভিন্সড হব যে না বিএনপি আগেই চিন্তা করেছিল, বলে নাই? না, বিএনপিটা করতো না। আপনার কাছে একটা দায়িত্ব দিতে চাই, আপনারা যেহেতু দীর্ঘদিন এই মিডিয়ার সাথে আছেন, আমি তো বরং এটা খুব খুশি হব বাংলাদেশের কোনো একটা মূলধারার গণমাধ্যম এই যে সমন্বয়ক তাদের আর্থিক সচ্ছলতা বা তাদের স্বচ্ছতা নিয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করুক। আগে কি কি গাড়িতে চলতো, এখন কি খায়, আগে কি খেত, এখন কি বাজার করে, আগে কি টি শার্ট পরতো, এখন কি টি শার্ট পরে, সেটা কি কেউ ফ্রি দেয়, তারে গিফট দেয়, সেই গিফটের বিনিময়ে কি তারা অন্য কিছু নিয়ে নেয়, নাকি এমনিতেই তার সচ্ছলতা বেড়েছে? এই একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক না, আমি তো চাই এটা হোক, এই প্রেশারটা তৈরি হোক, এটা তো মিডিয়ার করা উচিত, এটা আমি পছন্দ করি। তো এবার আমি আপনাকে ওই কথাটা কেন বলেছি, এটা বলেছি উপজেলার লেভেলে। দেখেন, রাজধানীতে কিছু হলে না অনেক আওয়াজ হয়, এটা সত্য কথা। রাজধানীতে বা বিভাগীয় শহরে কিছু হলে এখানে মিডিয়া আছে প্রচুর, অনেকগুলো প্রেসার গ্রুপ আছে, সাথে সাথে ধরে ফেলে। কিন্তু রাজধানীটাই কিন্তু আবার বাংলাদেশ না। জেলা, উপজেলা, হাট, বাজার, ইউনিয়ন, এখানেও তো প্রতিদিন হচ্ছে, অনেকভাবে হচ্ছে। তো আমি চাই যেগুলোর সুষ্ঠু বেচা। তো আমি যে কথাটা আমি আপনাকে শুধু বলতে চাচ্ছিলাম, এক ভাই বললেন না যে আপনারা গত 15 বছর কোথায় ছিলেন। শুধু একটা কথা বলি আপা, ঈদের পরে আন্দোলন, এই কথা বলে বিএনপি অনেক ট্রল করতো, আমাদের এক ভাইও বলছিল। আমি ব্যক্তি ওসমান হাদি বলতে পারি, আমার অসংখ্য বন্ধু বান্ধব সারা ঢাকায়, ঘন্টার পরে ঘন্টা তাদের সাথে ঝগড়া করেছি যে এই কথা যে বলো, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার টেন্ডার বা ইজারা কি বিএনপি একলা নিছে? 20 টাকার জিনিস 80 টাকায় খাও, এটা কি শুধু বিএনপির মানুষ একা খায়, নাকি তুমিও খাও? তাহলে তোমার আন্দোলন কোথায়, তোমার ভয়েস কোথায়? তুমি রাস্তায় নামো না কেন, বিএনপির উপরে দাও দাও কেন? বিএনপি যে পারে না, এই জন্য কি হয়েছে? বিএনপি ক্ষমতায় নাই, জেল খাটতেছে, গুম হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মামলা হচ্ছে, খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে যাচ্ছে। তো বিএনপি তো সাফার করছে, সে পারতেছে না, সে অযোগ্য। তো 20 টাকার জিনিস 80 টাকায় তো তুমিও খাও, তোমার আন্দোলন কোথায়? তুমি মাঠে নামো না কেন? এই কথা বলে বলে বহু মানুষের সাথে জীবনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এই আন্দোলনে অনেক ছেলেপেলে গ্রাফিতি করেছে। এর মধ্যে কিছু আওয়ামী ফ্যাসিবাদী পরিবারের ছেলেমেয়েও আছে যারা আসলে ওরা গ্রাফিতি করেছে, কিন্তু মনস্তত্ত্ব গড়ে উঠেছে ফ্যাসিবাদী পারিবারিক কাঠামোর মধ্যে। আমি অবাক হলাম 7 তারিখ না 8 তারিখ একটা গ্রাফিতি দেখে। আপনি জানেন যে বেগম জিয়ার যে ভ্রুটা আঁকে, সাধারণত ওনার এখন অসুস্থ বয়স, ওনার ভ্রুটা এটা খুবই বাজে জিনিস, একজনের ফিজিক্যাল বডি শেমিং। তো উপরে আঁকেন, অদ্ভুত ভাবে দেখলাম একটা গ্রাফিতিতে একটা মেয়ে লিখেছে, মানে বেগম খালেদা জিয়ার ভ্রুকে স্যাটায়ার করে, যে আরেকটু নিচে পিও, খেয়াল করেন যে আরেকটু নিচে পিও। আমি সাথে সাথে সেইটা শেয়ার দিয়ে বলেছি এই অসভ্যটা কোথায়, তারে ধরেন, বের করেন। এবং আমি খুবই আজকে বলি, আমি অবাক হলাম, পরে আমাকে কয়েকজন নিউজ দিল এই মেয়েটা বরিশাল সদরের, আরো পরে জানলাম তার বাড়ি আমার উপজেলায়। তারপর আমি তাকে নক দিলাম, বললাম তুমি দুঃখ প্রকাশ করো, ক্ষমা চাও এবং সেটা গিয়ে মুছো। এই জন্য আমি বিএনপি করা লাগে নাই, একজন ভদ্র মহিলা। এবং বেগম জিয়া, মানে বেগম জিয়ার সম্বন্ধে কথা, আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলি, আপনি একদিন চ্যালেঞ্জ দিতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সবাই এক পাশে বসবেন, কোনো প্রস্তুতি ছাড়া। আমি সব থেকে ছোট নগণ্য মানুষ শরীফ ওসমান হাদি টেবিলের উল্টো পাশে বসবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার অবদান কি, এইটা ওনারা সবাই মিলে বলবেন। এর চেয়ে আমি কোনো প্রস্তুতি ছাড়া আমি অন্তত ইভেন্ট ধরে ধরে 100 গুণ যদি বেশি বলতে না পারি তাহলে জীবনে আর কথা বলবো না। বিকজ আমি এই গ্রুমিং এর মধ্য দিয়ে আমি বড় হয়েছি। বেগম জিয়াকে যেদিন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি কাঁদছেন, সেই দিনের কথা আমার এখনো মনে আছে, প্রত্যেকটা দিনের কথা। সুতরাং আমি আপনাকে শুধু বলতে চাই, আমরা কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তর দিব না, শুধু একটা কথা বলি, বিএনপির আন্দোলনে আপনারা বললেন না ভোটের জন্য আন্দোলন, ভাই নিজেদেরকে লজ্জা দিয়েন না। ভোটের জন্য আন্দোলনে যদি আপনারা মানুষ নামাইতে পারতেন তাহলে তো এই যে 24-এর নির্বাচনী আর হইতো না, যদি বিএনপি পারতো, জামাত পারতো। সুতরাং আমি গ্যারান্টি দিয়ে লিখতে পারি, আগামী 3 বছরও যদি এই সরকার ক্ষমতায় থাকে, বিএনপি বা জামাত ইসলামী বা কোনো দল ভোটের জন্য আন্দোলন করবে না, আপনি এটা লিখে রাখেন, কারণ এটা তাদের হোমওয়ার্ক আছে। বিএনপির লক্ষ লক্ষ মানুষের সমাবেশ 5 মিনিটের গুলিতে নাই হয়ে গেল, সেই মঞ্চের সামনে আমি দাঁড়াইছিলাম ঘন্টা, অন্তত 1 ঘন্টা গুলি করার পরেও, যে একজন বড় নেতৃত্বের কেউ আসুক যারা নিয়ে কাকরাইল মোড়ে আর একটা মিছিল দেওয়া যায়, কাউকে পাই নাই। সুতরাং ভোটের জন্য তাহলে কি
এই দল আজীবন ক্ষমতায় থেকে যাবে? দেখেন এই কথাগুলো কেন আসছে জানেন? আজকের এই সুশীলপন্থী সরকারের ব্যর্থতার কারণে। 111 সরকার যখন ক্ষমতা এসেছিল সে এসে কি করেছিল? রাঘব বোয়ালগুলোকে ধরে গ্রেপ্তার করেছিল, জেলে নিয়ে গেছিল, মানুষ খুশি হয়েছিল। আপনি বলতে পারবেন এই সরকার ক্ষমতা আসার পর 1 মাস হোক 2 মাস পর হোক একটা সচিবকে, একটা পুলিশের বড় অফিসারকে ধরে তারা গ্রেপ্তার করে তারা চালান দিয়ে দিয়েছে? আপনি পুনর্বাসন, যখন তারা দৌড়ের উপরে থাকার কথা তখন তারা কি হচ্ছে? তারা সচিবালয়ে আগুন লাগাচ্ছে। এবং এখন সেইটার আবার রিপোর্ট আসছে এই সচিবালয়ে আগুন নাকি বিদ্যুৎ থেকে লাগছে, এবং এমন ভাবে বিদ্যুতেরও মাসাল্লাহ এত বুদ্ধি যে ওই রুমে লাগতে হবে আর ওই রুমে লাগতে হবে, মাঝখানে লাগা যাবে না। এবং নাহিদের উপযুক্ত নাহিদ ইসলামের রুমেই রাখতে হবে আর আসিফের রুমেই রাখতে হবে, বিদ্যুতের কিন্তু এই বুদ্ধিও মাসাল্লাহ আছে। তো আপনি এদের একটারেও ধরে এই আমলা লীগ, পুলিশ লীগ এগুলোর বিচার করতে পারেন না বলে তারা এখন আপনার সারাদিন ভয় দেখাচ্ছে। এবং এই সরকারের এই ব্যর্থতার কারণেই আজকে নির্বাচন নিয়ে অবস্থা তৈরি হয়েছে। নির্বাচন তো হতেই হবে, 3 মাস আগে 3 মাস পরে, এ নিয়ে আবার কথা কি? বিএনপি না চাইলে শতভাগ সংস্কার হবে না, এটা আমি বলি। বিএনপি কারণ এখন সকল আমরা, বিএনপি আদেশ দেয় না তবুও বিএনপির দিকে তাকাই থাকে, কারণ জানে বিএনপি ক্ষমতায় আসবে, আমলা থেকে শুরু করে ওসি এবং ইউনো পর্যন্ত। সুতরাং বিএনপির যদি সদিচ্ছা না হয়, বিএনপি যদি এগিয়ে না আসে এই সে যে পরিমাণ মাজলুম ছিল সেই চিন্তা থেকে, তাহলে সংস্কার করা অত্যন্ত কঠিন হবে। এটা আমি আপনাকে বলি, এটা বাস্তবতা। আমরা তাহলে কি করতে চাই? আমরা বিএনপির উপরে সেই পাবলিক প্রেশারটাই তৈরি করতে চাই যেন বিএনপি ফিল করে তার উপজেলা, ইউনিয়ন, জেলা কর্মীরাই মনে করতেছে না, খুনি হাসিনার বিচার করতে হবে, কিছু মৌলিক সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। এবং দেখেন পেশার কাজে লাগে কিনা, ছোট্ট একটা গল্প বলি। ইনকিলাব মঞ্চ মাসখানেক আগে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে একটা র্যালি করেছিল যে সীমান্ত হত্যার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, প্রোপাগান্ডার বিরুদ্ধে, এরকম 3-4টা ইস্যু নিয়ে। আমরা গুলশান থেকে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে একটা শান্তিপূর্ণ র্যালি নিয়ে গিয়েছি, আমাদের ইংলিশ প্ল্যাকার্ড ছিল, পরবর্তীতে আল জাজিরাও সেটা কভার করেছে। দেখেন আমাদেরকে পরবর্তীতে পুলিশ সেখান থেকে ভ্যানে নিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে নিয়ে গিয়েছিল, আমরা তাদেরকে 10 মিনিট ধরে ব্রিফ করেছি, ইংলিশে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি যে আপনারা ইন্ডিয়ান এম্বাসিতে আমরা বলেছি যে আপনারা আগে যা হয়েছে সব বন্ধ করেন, জুলাইকে স্বীকৃতি দেন, প্রভুত্বের সম্পর্ক বাদ দিয়ে বাংলাদেশের সাথে প্রতিবেশী সম্পর্ক শুরু করেন, আমরা মেনে নেব, কিন্তু প্রধান শর্ত জুলাইকে স্বীকৃতি দিতে হবে, জুলাইকে সম্মান করতে হবে, আর খনিটাকে যেটা আশ্রয় দিয়ে রেখেছেন সেটাকে ফেরত দিতে হবে, আমরা বলে এসেছি। দেখেন বাংলাদেশের মানুষ এটাকে এতটা অ্যাকসেপ্ট করেছে। আমি আপনাকে শুধু বলতে চাই প্রেশার কিভাবে তৈরি হয়, এই প্রেশারটাই আমরা চাই। বিএনপির মতো বড় রাজনৈতিক দল 3 দিন পরে তারাও এরকম একটা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আমার আপনারা যত বুঝাতে চান, আপনারা কি কেউ বলতে পারে এইটা বুঝে আমি কনভিন্সড হব যে না বিএনপি আগেই চিন্তা করেছিল, বলে নাই? না, বিএনপি এটা করতো না। আমরা যখন এটা করেছি এবং বিএনপি দেখেছে না পাবলিক এটাকে প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে, তখন সে মনে করেছে না এই পলিটিক্সটা আরো করা দরকার। তখন তারা 3 দিন পরে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে রামপুরে পর্যন্ত এসেছে, পুলিশ তাদেরকে বাধা দিয়েছে, তারপরে তাদের প্রতিনিধিরা গিয়ে এম্বাসিতে, ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছে। তো আমাদের কথা আমরা কি ক্রেডিট নিচ্ছি? নো, এটাই আমাদের আনন্দ যে আমরা এমন একটা প্রেশার তৈরি করতে চাই যাতে বাংলাদেশের পলিটিক্যাল দলগুলো এই প্রেশারের কারণে তারাও বাংলাদেশমুখী থাকতে বাধ্য হয়। তাদেরকে আমরা ঢাকামুখী রাখতে চাই, বাংলাদেশমুখী রাখতে চাই। এই জন্য তাদের প্রতি যে প্রেশারটা দরকার সেই প্রেশারটাই আমরা ক্রিয়েট করতে চাই, তাই তো? তো আমি আপনাকে শুধু লাস্ট কথা বলি, দেখেন আমি নিজেই যে নাগরিক কমিটির সদস্য হয়েও সরকারকে এত সমালোচনা করে, এটা কিন্তু আমি করি। আজ পর্যন্ত কিন্তু তারা আমাকে কেউ কিছু বলে নাই, এবং আমাদের ভাইরা বিব্রত হয়, আমি জানি আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছেন তারা বিব্রত হয়, তবুও আমি বলি। কিন্তু সকল বিব্রত হওয়ার পরও আমি আপনাকে বলি, উপদেষ্টা নাহিদ ইসলাম যেদিন 1 দফায় স্বাক্ষর করেছেন সেদিন 1 দফায় আসলে স্বাক্ষর করেন নাই, তিনি তার ফাঁসির আদেশে স্বাক্ষর করেছেন। যদি 5ই অগস্ট না হতো তাহলে সবার আগে ফাঁসিটা হতো নাহিদ ইসলামের। সুতরাং আমি ওসমান হাদি যত লম্বা লম্বা কথা বলি, আমাকে মনে রাখতে হবে 5ই অগস্ট হয়েছে বলেই আজকে আমি কথা বলতে পারছি, আর আপনারা আমাকে ডাকছেন, আর বাংলাদেশের মানুষ আমাদের কথা শুনছে। আমার কিন্তু আগে ফাঁসি হতো না ভাই, আমার হয়তো জেল, আমার ফাঁসি হইলো হয়তো 5 বছর পরে, প্রথম ফাঁসিটা হয়তো নাহিদের। সুতরাং যার ফাঁসি নিশ্চিত তার ভুলকেও আমি সম্মানের সাথে দেখতে চাই, তার ভুলের সমালোচনা করব, কিন্তু তাকে বিপদে ফেলবো না এবং তার রেসপেক্ট নষ্ট আমি করবো না। সুতরাং এই আন্দোলনের ইমাম আমি নাহিদকে মানি, আসিফকে মানি, মাহফুজদেরকে মানি, ইমাম মেনেই আমি তাদেরকে প্রচন্ড সমালোচনা করব, কিন্তু আমি তাদের সেই ক্রেডিটটা দিতে চাই যারা যেই বিএনপির ছাত্র দলের ভাইয়েরা বেগম জিয়াকে মিছিল দিয়ে কারাগারে দিয়ে এসেছেন। আমাদের এই ভাইয়েরা বেগম জিয়াকে সসম্মানে শুধু মুক্তই করেন নাই, রিজভী ভাই জেল থেকে বের হয়ে চোখে পানি ঝরঝর করছে, তিনি বলছেন এই ছেলেগুলো আমাদেরকে মুক্ত করেছে।
আর বিএনপির ভাইয়েরা আমাদেরকে অনেক ওনারা মনে করছেন আমি ব্যাখ্যা দিব, আমি গত 15 বছর কি করেছি, জীবনেও ব্যাখ্যা দিব না, কারণ কি করেছি এই ব্যাখ্যা দেওয়ার সময় আমাদের নাই। শুধু আমরা বলি বাংলাদেশের জন্য বিএনপি কে প্রয়োজন, সারা বাংলাদেশের জন্য বেগম জিয়াকে প্রয়োজন, এবং জুলাই বাঁচানোর জন্য একটা বড় পলিটিক্যাল কনসেনসাস প্রয়োজন। আমি এখনো বিশ্বাস করতে চাই বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে ডেকে আদর করে একটা চূড়ান্ত মীমাংসায় পৌঁছবেন এবং জুলাইয়ের স্বীকৃতি দিবেন, একটা ঘোষণাপত্র তৈরি করবেন। নির্বাচন এবং সংস্কার প্যারালালি চলতে হবে। নির্বাচন একটা বড় প্রস্তুতির ব্যাপার, তাকে সংসদের আগের সীমানা ঠিক করতে হবে আসনের, সংসদীয় আসনের, এবং একদম নতুন ভোটার তালিকা করতে হবে কোনো ধরনের ডিসপিউট ছাড়া। সুতরাং এখনই নির্বাচনের প্রস্তুতি হওয়া শুরু করুক, এবং সংস্কারটা আমরা কোনোটা আগে পড়ে না, প্যারালালি চলুক। নির্বাচনের প্রস্তুতিও চলতে থাকুক, সংস্কারও চলতে থাকুক, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য